ঠিক আছে, এখন আমাদের আজকের যে চ্যাপ্টার 4 যা ছিল এর যে সামারি, মোটামুটি চ্যাপ্টার 4 এর সামারি হলো যে আমরা আজকে ক্লাসে রেশিও গুলো আবার পড়লাম। অর্থাৎ বেসিক টাইপ অফ ফাইন্যান্সিয়াল রেশিও। বেসিক টাইপ অফ ফাইন্যান্সিয়াল রেশিও ছিল 5 রকমের। নাম্বার 1 ছিল লিকুইডিটি রেশিও, নাম্বার 2 লিভারেজ রেশিও, নাম্বার 3 অ্যাক্টিভিটি রেশিও, নাম্বার 4 প্রফিটেবিলিটি রেশিও, নাম্বার 5 গ্রোথ রেশিও। তো এই ক্ষেত্রে পরীক্ষায় যাই আসুক না কেন আপনাকে ওই ফিগার অ্যামাউন্টটা বলে দেওয়া হবে। যেমন কিনা আপনাকে কারেন্ট রেশিও জানতে চাওয়া হবে, তাহলে কারেন্ট রেশিও বলতে যেটা বোঝায় কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তো আপনাকে পরীক্ষা অবশ্যই কারেন্ট অ্যাসেট সমান সমান কত ডলার অ্যামাউন্ট বা যা, এবং কারেন্ট লায়াবিলিটি কত, এটা ফিগারটা দেওয়া থাকবে। আপনার কাজ হবে যে ওই ফিগারটা খুঁজে বের করা আর এই সূত্রটা লিখে এটা ভাগের ভাগের অঙ্ক যারা পারবে তারাই এইটা পেরে যাবে। আর একটা ক্যালকুলেটর তো আছেই। আমার মনে হয় যে সূত্রগুলোর জন্য আপনাকে নিশ্চিত হতে হবে সূত্রে কিসের সাথে কিসের ডিভাইড হবে, তাই তো? একটা রেশিওর মধ্যে কি কোন জিনিসকে কাকে দিয়ে ভাগ করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা সহজ সূত্র বলে দিই, যেটা আপনি বিবেচনা করে নিতে পারেন। যে কোনো সূত্র জানতে চাওয়া হোক, যে কোনো রেশিও জানতে চাওয়া হোক, রেশিওর সাথে একাধিক মানে দুইটা বিষয় থাকবে সাধারণত। যে যেমন কিনা ডেট টু ইকুইটি রেশিও, তার মানে এখানে ডেট আর ইকুইটি দুইটা বিষয়। ডেট বলতে টোটাল ডেট, ইকুইটি বলতে টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। তো ডেট টু ইকুইটি রেশিও জানতে চাওয়া হয়েছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, তাহলে আপনাকে টোটাল ডেট খুঁজে বের করতে হবে আর টোটাল ইকুইটি খুঁজে বের করতে হবে। যদি বের করতে পারেন এখানে এই ফিগারটা পেয়ে গেলেন। আর ডেট টু টোটাল ইকুইটি রেশিও বা ডেট টু ইকুইটি রেশিও যাই বলা হোক না কেন, এখানে প্রথমটা যেটা আছে এটা উপরে থাকবে ভাগের হিসেবে, এটাকে ভাগ করবেন পরেরটা দিয়ে, সেকেন্ডটা দিয়ে। এটা হলো সাধারণ সূত্র। তার মানে ডেট টু ইকুইটি রেশিও হলো টোটাল ডেট উপরে থাকবে আর টোটাল ইকুইটি নিচে থাকবে। টোটাল ডেটকে ভাগ করবেন টোটাল ইকুইটি দিয়ে। এই শব্দটা অন টু এর জায়গায় অনও বলা হয়, যেমন রিটার্ন অন অ্যাসেট। তাহলে রিটার্ন বলতে এখানে নেট ইনকাম, নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট যেহেতু বলা হলো। রিটার্ন অন স্টক হোল্ডার্স ইকুইটি মানে হলো নেট ইনকাম ডিভাইডেড বাই স্টক হোল্ডার্স ইকুইটি। এইভাবে আমার মনে হয় কিছু অল্প কিছু জিনিস এই সূত্রের বাইরে আছে, যেমন কিনা গ্রোথ রেশিও গুলো। গ্রোথ রেশিওতে হ্যাঁ সেলস এর গ্রোথ রেশিও জানতে চাইছে, নেট ইনকামের গ্রোথ রেশিও, যে কোনো কিছুর গ্রোথ রেশিও জানতে চাক, তাহলে এটা বের করার নিয়ম হলো যে এই বছরের সেলের গ্রোথ গ্রোথ কিভাবে বের করে জানেন? এই বছর একটা সেল পেয়েছে, গত বছর একটা সেল ছিল, তো গত বছরের চেয়ে এই বছর একটা কিছু বেড়েছে বা কমেছে। আমরা গ্রোথ বলতে বাড়াই বুঝি, তারপর কমাও হতে পারে, নেগেটিভ গ্রোথ বলে অনেকে যে কমেছে। তো সেই ক্ষেত্রে আপনি গত বছরটার থেকে এই বছরটা বাদ দিবেন, অথবা এই বছরটা থেকে গত বছরটা বাদ দিবেন, এটি হওয়া উচিত। এই বছর যা হয়েছে, ফর এক্সাম্পল এই বছর হয়েছে 15, গত বছর ছিল 10, তার মানে কি হয়েছে? গত বছর হচ্ছে 5 বেড়েছে। এই 5 খুঁজে বের করতে হবে কত বেড়েছে। বের করার জন্য সহজ হিসাব হলো এই বছরটার থেকে গত বছরটা বাদ দিয়ে দেন, তাহলে তো ফিগার পেয়ে গেলেন গ্রোথটা। যেহেতু গ্রোথটা পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, হুম, তাহলে নিচে ভাগ করতে হবে গত বছরটা দিয়ে, কারণ গত বছরটা ছিল বেস। 10 দিয়ে সাবা 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 10 থেকে 15 হয়েছে এই বছর, তার মানে 5 বেড়েছে, আর 10 থেকে 5 বেড়েছে, তার মানে আমরা বলবো যে 50% বেড়েছে। ওইটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে ইনটু 100 দিয়ে দিলে হয়। তার মানে সূত্রটা কি দাঁড়ালো? একটা সেলস এর সূত্রটা লিখে রাখেন, কিন্তু বইয়ে দেওয়া নাই। তো আমার মনে হয় বাকিগুলো আপনারা পেরে যাবেন। সেলস এর জায়গায় যা বসাবেন ওটা দিয়ে ওটা গ্রোথ হয়ে যাবে। ঠিক আছে? সূত্র লিখেন। জি স্যার বল হ্যাঁ, সেলস গ্রোথ সমান সমান লিখেন হলো কারেন্ট ইয়ার সেল মাইনাস লাস্ট ইয়ার সেল ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেল ইনটু 100। বুঝছেন? সেলস গ্রোথ ইজ ইকুয়াল টু কারেন্ট ইয়ার সেল মাইনাস
লাস্ট ইয়ার সেল ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সেল, গত বছরের সেল, হ্যাঁ, ইনটু 100, Yes. ইনটু 100, তাহলে পার্সেন্টেজ পেয়ে গেলেন। তো এই ফিগারটা সেলের জায়গায় যার গ্রোথ জানতে চাইবে তা দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো তার মানে এই গ্রোথ রেশিও পরীক্ষা আসলে অবশ্যই দুইটা সেল থাকবে আপনার। হয়তো কারেন্ট ইয়ার সেল নতুন করে দেওয়া না হতে পারে, কারণ কারেন্ট ইয়ার সেল টোটাল সেল এক বছর দেওয়া হয়ে আছে, লাস্ট ইয়ারের সেলগুলো হয়তো দিয়ে দিলেই, তো আপনি ওই যে আগের সেল ফিগার তো আপনার জানাই ছিল, যেমন আজকে এই যে হোমওয়ার্কটা করলাম, মানে আজকে ক্লাসে যে ক্লাস ওয়ার্কটা করলাম, এই ক্লাসের কাজের মধ্যে সেল দেওয়া ছিল, সেল সম্ভবত 25 ছিল, তাই না? তো আপনাকে যদি বলা হয় লাস্ট ইয়ার সেল ছিল 20, তাহলে কি বের করতে পারবেন না এই উত্তরটা, সেলস গ্রোথ? আবার বলি, আপনি একটু আগে যে অঙ্কটা করলেন ক্লাসে, কিছু রেশিও বের করলেন, ওখানে সেলের ফিগার কত ছিল? 25, তাই না? জি স্যার। জি স্যার 25। আমি যদি আপনাকে শুধু এতটুকু বলে দেই যে if last year sale is 20, then what is the sales growth? পারবেন না? জি স্যার। কিভাবে বের করবেন? বের করে ফেলেন তো দেখি। সেলস গ্রোথ ইজ ইকুয়াল টু, তাহলে আপনি শুধু ফিগারগুলো লিখেন, টান দিয়ে উপরে লিখেন হলো কত থেকে কত বাদ দিবেন? 20 থেকে 25। ভুল হলো, 25 থেকে 20, কারণ 25 তো কারেন্ট ইয়ার, আমি লাস্ট ইয়ার বললাম 20। ও আচ্ছা, 25 থেকে স্যার 20। 25 থেকে 20 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই স্যার 20 স্যার। 20 ডিভাইডেড বাই হলো লাস্ট ইয়ার সেল, গত বছরটা, গত বছর থেকেই তো বেড়েছে এটা, গত বছর 20 ছিল, এর থেকে বেড়ে 25 হয়েছে, তো 25 থেকে 20 বাদ দিলে 5 বেড়েছে, এটা বোঝা যাবে। আর গত বছর যা ছিল এটা তো বেস, সুতরাং ওই 20 দিয়ে ভাগ করবেন। তো উপরে 5 নিচে 20 ইনটু কত দিতে হবে জানি বললাম? 100। 100, তাহলে করে ফেলতে পারবেন মনে হচ্ছে। জি স্যার। কত হবে? কত পার্সেন্ট হলো? হুম, এত সময় লাগে কেমনে হবে গো? স্যার মোবাইল দিয়ে করতেছি। কিন্তু মোবাইলও লাগে না তো, আমি তো মনে মনে করছি। আপনি উপরে 25 থেকে 5 বাদ দিলেন, আর নিচে টান দিয়ে ডিভাইডেড বাই লিখলেন, কাগজে করেন না, মোবাইল কিসের আবার, নিচে নিচে লেখেন হলো 20, এই জন্য 20 থেকে এটা হয়েছে, তো তার মানে উপরে রইলো 5 নাকি? জি স্যার। নিচে কত? 20 20 ইনটু হলো 100, তাহলে নিচে 20 উপরে 5 25 ইনটু 100 কত হলো? 25 আসছে। 25, হ্যাঁ 5 20 100, তো 5 5 25, ঠিক আছে হয়েছে তার মানে। আর একটু ফাস্টার হইতে হবে বয়স, আপনাদের তো কিভাবে কি হবে, যাকে নিয়ে আমার এটা নিয়ে চিন্তা করার বিষয় নয়, বিবেচনার বিষয় হলো আপনারা গ্রোথ রেশিওটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? গ্রোথ রেশিওটা পাচ্ছিল, প্রফিটেবিলিটি তো সূত্র দেওয়াই ছিল, গ্রোথের কোনো সূত্র দেওয়া ছিল না। একইভাবে যে কোনো কিছু গ্রোথ রেশিও জানতে চাক, ওই জিনিসটার কারেন্ট ইয়ার মাইনাস লাস্ট ইয়ার ডিভাইডেড বাই কারেন্ট ইয়ার ইনটু 100, তাই তো? জি স্যার। ভুল বললাম, কারেন্ট ইয়ার মাইনাস লাস্ট ইয়ার না স্যার, ডিভাইডেড বাই লাস্ট ইয়ার, মাইনাস লাস্ট ইয়ার ডিভাইডেড বাই লাস্ট ইয়ার ইনটু লাস্ট 100। ইয়ার। তো 100। যারা ভুল করে ওইটাই ভুল করে, নিচে কি দিয়ে ভাগ করবে এটা ভুল করে ফেলে, ভুল বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই হবে লাস্ট ইয়ার, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে ব্রেক ইভেন অ্যানালাইসিস বলে একটা বিষয় ছিল, ব্রেক ইভেন অ্যানালাইসিস জন্য একটা সংজ্ঞাটাই আমরা বলছি যে এটা আপনি সংজ্ঞাটা পারলেই হবে আর বুঝলে হবে। ব্রেক ইভেন হলো, এখানে সংজ্ঞা যেটা দেওয়া আছে, দ্য ব্রেক ইভেন পয়েন্ট can be defined as a quantity of unit. ব্রেক ইভেন হলো একটা পরিমাণ ইউনিট পণ্য that a firm must sell for its total revenue to total to equal its total cost, অর্থাৎ এই পরিমাণ পণ্য সংখ্যা যা বিক্রয় করলে পরে
কোম্পানিকে অবশ্যই বিক্রয় করতে হবে, বিক্রয় তো কোম্পানি করতেই চাইবে যত ইচ্ছা তত, কিন্তু একটা মিনিমাম পণ্য সংখ্যা থাকে যে এতগুলো আমাকে বিক্রয় করতেই হবে যাতে করে আমার টোটাল কস্ট খরচ উঠে আসে। বলে না যে কোনো বিক্রয় নাই, দোকানদার অভিযোগ করে ভাই কোনো বিক্রয় নাই, করোনার কারণে কোনো বেচা কেনা নাই, তো ইয়ের ভাড়াটা উঠে আসতেছে না, দোকান ভাড়াই উঠাইতে পারছি না, বলে না কথাটা, শুনছেন? জি স্যার। মানে কি, মানে হলো দোকান ভাড়া একটা খরচ, এরকম আরো অনেক খরচ আছে, তো এই খরচগুলো তার উঠে আসবে কোথায়? যখন বিক্রয় করবে, বিক্রয় করলে তো কিছু প্রফিট হয়, তো একটা পণ্য বিক্রয় করলে যদি 10 টাকা প্রফিট হয় আর তার খরচ যদি থাকে 100 টাকা, তাহলে কয়টা পণ্য বেচতে হবে তার বলেন? স্যার আবার বলেন স্যার। একটা পণ্য বিক্রয় করলে 10 টাকা প্রফিট হয় তার, প্রতিটা পণ্য বিক্রয় প্রতিটা বেচলে 10 টাকা তার থাকে প্রফিট, জি স্যার। আর তার টোটাল খরচ আছে সব মিলিয়ে 100 টাকা, তাকে কয়টা পণ্য বেচতে হবে বলেন? টোটাল 10টা। 10টা পণ্য বিক্রি করতে হবে, 10টা। হ্যাঁ 10টা পণ্য বেচতে হবে। আচ্ছা এই লোকের যদি খরচ থাকে 200, স্যার। তাহলে কয়টা বেচতে হবে তার? তাহলে স্যার 19টা, টোটাল 20টা বিক্রি করতে হবে। 20টা বিক্রি করবে, তাহলে 20 plus। 20টা বেচলেই তার 200 টাকা খরচ উঠে যাবে। এখন আপনি বলেন, এইভাবে তো আপনি বুঝতে পারলেন, যদি তার এই 200 টাকা খরচ আছে কিন্তু একটা পণ্য বেচলে তার মাত্র থাকে হলো 2 টাকা, তার কয়টা বেচতে হবে? তাহলে স্যার 100টা। স্যার 100টা। 100টা। এই তো আপনারা সব বুঝে ফেললেন, এটাকে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস বলি। অর্থাৎ কত কোয়ান্টিটি বিক্রয় করলে আমার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ সমান হয়, ঠিক আছে? জি স্যার। মানে রেভিনিউ না, আমরা এখানে কি বলেছে, হ্যাঁ টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট সমান হয়, টোটাল খরচ আর টোটাল রেভিনিউ আয়ের সাথে ব্যয় মিলে যায়, ঠিক আছে? এর চেয়ে বেশি বেচলে, আচ্ছা বলেন তো, যেখানে 200 টাকা খরচ এটা উঠে আসলো, এর চেয়ে বেশি বেচলে কি হবে? লাভ হবে স্যার। আর লাভ থেকে যাবে, আর না হলে লাভ নাই, লস নাই, কিছু নাই। জি স্যার। আমাদের একটা বিজনেসে একটা সুন্দর স্ট্র্যাটেজি আছে, আপনার যখন লাভ উঠে, মানে আপনার যখন খরচ উঠে গেল, এরপরে আর কিন্তু খরচ ওঠার কিছু নাই, এরপরে আপনি যা পান তাই লাভ, তাই না? জি স্যার। ওই জন্য রাতের বেলা, ওই যে আমি দেখছি যে রাতে কলা কিনলে কম খরচে কেনা যায়, দিনের বেলা কিনতে গেলে ওরা একটু কমে বেশি। দিতে রাজি না, কলা হোক সবজি হোক, ওরা এই কাজটা করে যে শেষ রাতে। শেষে পর্যন্ত এসার পরে তার মানে, হ্যাঁ 10টার দিকে গেলে বের হইলে নিচে বের হলো তো আনতেছে তখন কম, কারণ কি ওরা অলরেডি তাদের ওই যে সারাদিনের ভ্যানের ভাড়া হোক, ওরা তো একটা হিসাব করে যে আমার আজকের দিনে ভ্যানের জন্য ভ্যানের একটা চার্জ ভাড়া দিতে হবে, নিজস্ব ভ্যান না হইলে, পাশাপাশি লাইনম্যান, ওই যে পলিটিক্যাল লোক ইয়ে করে যে এদের চাঁদা পজিশন, এখানে ব্যবসা করার জন্য যে ক্লিয়ারেন্স পেয়েছে বা পুলিশকে ওই যে যা দিতে হয়, এই সব কিছু তার উঠে গেছে, তাই তো? উঠে গেছে, এখন সে চিন্তা করে যে এই পণ্যগুলো ফেলে দিলে তো ফেলে দিতে হবে, কালকে পেরিশেবল, কালকে তো নষ্টই হয়ে যাবে, যা পাই তাই লাভ, তো তখন সে অল্পতে দিয়ে দেয়। সেটাই। আপনি তাহলে ব্রেক ইভেন অ্যানালিসিস তো বুঝেই ফেললেন দেখা যায়, আপনি তো ভালো ছিল করেছেন। আমার মনে হয় নেক্সট চ্যাপ্টার আমরা যেতে পারি। নেক্সট চ্যাপ্টারটা কি নিয়ে? নেক্সট চ্যাপ্টারটা খুলেন পেজ, কত থেকে শুরু হলো? পড়াশোনা তো 132 পৃষ্ঠায়। স্যার চ্যাপ্টার 5 স্ট্র্যাটেজিক এন্ড অ্যাকশন। স্ট্র্যাটেজিজ ইন অ্যাকশন। অ্যাকশন। এখানে আমরা এই পড়ার শুরুর ইন্ট্রোডাকশন যেটা আছে, আমাদের অবজেক্টিভ দুই ধরনের হয়, লং টার্ম অবজেক্টিভ আর হলো অ্যানুয়াল অবজেক্টিভ, ঠিক আছে? এই যে 133-এ দেখেন, অর্গানাইজেশন বিভিন্ন ডিভিশন থাকে, তাই তো? একটা ফাংশনাল লেভেল থাকে, ডিভিশন লেভেল থাকে, কর্পোরেট লেভেল থাকে। অর্থাৎ কিছু কাজ আছে ফাংশনাল লেভেল, প্রতিদিন অপারেটিং, এটার ব্যাপার আছে, আর কিছু থাকে ডিভিশন বেস, অর্থাৎ কয়েকটা ইউনিটের একসাথে ডিভিশন, আর কিছু থাকে একদম সেন্ট্রাল কর্পোরেট, তাই তো? তো এই ক্ষেত্রে যে কর্মচারীদেরকে বেনিফিট দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, ওইটা একটা এক একটা বিবেচনা থাকে। যেমন দেখেন
একটা টেবিল আছে, পরে টেবিল 5.1 ফাংশনাল লেভেলে 75% বোনাস দেওয়া হয় হলো বেসড অন অ্যানুয়াল অবজেক্টিভ। অ্যানুয়াল অবজেক্টিভ পূরণ হইলে 75%, আর লং টার্ম অবজেক্টিভ যেটা ছিল এটা পূরণ, এটা 25% বিবেচনা করা হয়। ডিভিশন লেভেলে 50-50, কর্পোরেট লেভেলে অ্যানুয়াল অবজেক্টিভের মূল্য কম 25%, আর লং টার্ম অবজেক্টিভের গুরুত্ব বেশি। তার মানে কোম্পানির এক এক পজিশনে এক এক বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। খুব স্বাভাবিক, আমি একজন কর্মচারী, আমি চিন্তা করবো যে আমার আজকের দিনটা কাজটা হলো কিনা, কিন্তু যে মালিক সে চিন্তা করে আজকে কিছু কাজ না হোক, আজকে সারাদিনে সেল না হোক, সমস্যা নেই, তাই তো? কিন্তু আমার একটা মানে আজকে লস হয়েছে, কালকে লস হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এমন চাই যে আমার 10 বছর পরে আমার লাভ, অনেক লাভ হোক, কারণ আমি তো শেষ পর্যন্ত থাকবো। তো সে কর্পোরেট লেভেলে চিন্তা করে, বড় থেকে চিন্তা করে। তো এই জন্য আমাদের অ্যানুয়াল অবজেক্টিভ যেটা, এটা গুরুত্ব রাখে, লং টার্ম অবজেক্টিভের গুরুত্ব আছে। তবে কর্পোরেটের বিভিন্ন লেভেলে থেকে বিভিন্ন বিষয়ের এক একটার গুরুত্ব কম বেশি হয়ে থাকে। এই টেবিলটার মধ্যে এটা দেখা যাচ্ছে, দেখছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় উল্লেখ করা ভালো আলোচনা শুরুর আগে। আমরা মূল আলোচনা একটু পরে আসছি। মূল আলোচনা যেটা আমাকে পরীক্ষায় আসতে হবে অনেক বেশি, এটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে এগুলো। ফাইন্যান্সিয়াল ভার্সেস স্ট্র্যাটেজিক অবজেক্টিভস। আচ্ছা, কিছু অবজেক্টিভ আছে ফাইন্যান্সিয়াল, টাকা পয়সা হিসেবে, আর কিছু কিছু অবজেক্টিভ আছে লং টার্ম স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। জি স্যার। তবে যে অবজেক্টিভই হোক, ফাইন্যান্সিয়াল হোক, যেটা অর্থের মানদণ্ড, অর্থ হিসেবে, যেমন কিনা আমরা কি বলি, এতক্ষণ কিছু করেছিলাম যে প্রফিট রেশিও, প্রফিট ইনকাম রেশিও, এইগুলো হলো ফাইন্যান্সিয়াল, টাকা প্রফিটেবিলিটির সাথে সম্পর্কযুক্ত মূলত। স্ট্র্যাটেজি অবজেক্টিভে সবকিছু ফাইন্যান্সিয়াল নাও হইতে পারে, ঠিক আছে? যেমন টার্নওভার, কর্মচারীর চাকরি পরিবর্তনের রেটটা, এটা আমি কমায় ফেলতে চাই। তার মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সবচেয়ে বড় মেজারমেন্ট তো এটাই, এমপ্লয়ি টার্নওভার। কাস্টমার আমার প্রতিষ্ঠানে স্যাটিসফাইড কিনা এটা বোঝা যাবে যদি আমার প্রতিষ্ঠান ছেড়ে কোথাও যেতে না চায়, তাই তো? টার্নওভার রেটটা যত কম হবে তো তত বেশি বোঝা যাবে যে আমাদের কর্মচারীরা আমাদের প্রতিষ্ঠানের উপর স্যাটিসফাইড। তো এগুলো নন ফাইন্যান্সিয়াল, তাই না? ফাইন্যান্সিয়াল কি? এমপ্লয়ি টার্নওভার, এটা কি ফাইন্যান্সিয়াল? ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ কি? স্যার নন ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, এটা নন ফাইন্যান্সিয়াল, যেহেতু আমরা বলছি যে একটা এমপ্লয়ি টার্নওভারটা কত, মানে এমপ্লয়ি চলে যাওয়া রেটটা কি, তাই তো? আর ফাইন্যান্সিয়াল হলো কত আমার ইনকাম, নেট ইনকাম রেশিও, ইনকাম কত হলো অ্যাসেটের তুলনায়, ইত্যাদি ইত্যাদি। ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে। তো যাই হোক, যে কোনো অবজেক্টিভ হোক, আইদার ফাইন্যান্সিয়াল হোক, নন ফাইন্যান্সিয়াল হোক, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হোক না কেন, এর কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন যে কোনো অবজেক্টিভ, এটা হইতে হবে কোয়ান্টিটেটিভ, এটা হইতে হবে মেজারেবল। কারণ আপনি অবজেক্টিভ করলেন যে আমরা ভালো হতে চাই, কোনো লাভ নেই। ভালো মানে কি? একটা সংখ্যা বলেন, কোয়ান্টিটি বলেন, একটা অ্যামাউন্ট বলেন, একটা 10 বলেন, 5 বলেন, এটা মেজারেবল হইতে হবে, এটা বিচার করতে পারতে হবে যে আমি হয়েছে কি হইনি। এমন যদি হয় যে এমন কোনো লক্ষ্য সেট করেছেন যেটা আপনি হয়েছেন কি হন নাই, যেমন অনেকে বলে আমার ইমান বাড়াতে চাই, ইমান বাড়াতে চাই, আশ্চর্য বিষয় তো, ইমান বাড়াতে চাই মানে আমার ইমান বাড়লো কি কমলো আমি তো বুঝতে পারি, তাই না? আর এটা কোয়ান্টিটিও দেওয়া যায় না, 10, এখন আপনার ইমান কত, 10 না 15, তো ব্যাপারটা অ্যাবসার্ড হয়ে গেল না? তো যে কোনো অবজেক্টিভ হইতে হবে এরকম, যেটা আপনি বলবেন, যেটা একটা ফিগার আছে এবং এটা মেজার করা যায়, আমি এখন কোথায় আছি। আপনার মেধা, আমার জ্ঞান বাড়াতে চাই, আপনার জ্ঞান কত এখন বলেন, বলতে পারেন? জ্ঞান বলতে পারছে না কত, সুতরাং এইটা কোনো অবজেক্টিভ হতে পারে না। কি অবজেক্টিভ হইতে হইতে পারে বলেন তো একটা, যেটা মেজার করা যায়, ফিগার দেওয়া যায়? সিজিপিএ। জ্ঞান জানি না, কিন্তু সিজিপিএ আমার 3.5 এর উপরে হইতে হবে, ঠিক আছে? এইটা আপনার একটা অবজেক্টিভ হতে পারে, কারণ 3.5 বললেন সিজিপিএ, এটা একটা কোয়ান্টিটেটিভ ফিগার। আবার এখন আপনার সিজিপিএ কত এটাও মেজার করা যায়, তাই তো? মেজার করা সম্ভব। এরকম কিছু বৈশিষ্ট্যের কথা আমরা লিস্টে আছে 5 পয়েন্ট। আপনি কি ধরতে পেরেছেন কথাটা? জি স্যার। জি স্যার। যে যে জিনিসটা আমাদের অবজেক্টিভ হবে
এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আছে। যে কোনো কিছু আমাদের অবজেক্টিভ হতে পারে না, অবজেক্টিভ ডিফাইন করা যায় না। যে কোনো কিছু একটা অবজেক্টিভ বললে আপনাকে এইভাবে বলতে হবে, সেটা কি এটা হইতে হবে কোয়ান্টিটেটিভ, এটা ফিগার দিয়ে বলতে পারতে হবে। ইট শুড বি মেজারেবল, এটা হিসাব বের করা যেতে পারে কতটুকু আছে। এটা শুড বি রিয়েলিস্টিক, এখানে লিস্ট আছে দেখছেন। জি স্যার। আমি যেখান থেকে দেখাচ্ছি এটা কি দেখতে পেয়েছেন? কোয়ান্টিটিভ, মেজারেবল, আর কি রিয়েলিস্টিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল, আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ আরেকটা সুন্দর পেয়েছি। চ্যালেঞ্জিং, আরেকটা কি? চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং এন্ড হায়ার আর হায়ারার্কিক্যাল, 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 হায়ারার্কিক্যাল মানে একটা হায়ারার্কি থাকে, অর্থাৎ ল্যাডার, একটার পরে এরপরে 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 এইভাবে একটা আস্তে আস্তে হায়ারার্কি মেইনটেইন করে। বাংলায় কি বলা হবে? একটা ক্রম আছে এখানে। তারপরে নাম্বার 7 অবটেইনেবল, অর্জনযোগ্য, এমন না হয় যেটা কোনোদিনই কেউ অর্জন করতে পারে না। ঠিক আছে, আপনি যদি বলেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাই, সেটা সম্ভব হয়তো, তাই তো? কিন্তু আপনি যদি বলেন যে আমি পৃথিবীর প্রেসিডেন্ট হতে চাই, সেটা তো অসম্ভব বিষয়। অসম্ভব। পৃথিবীর প্রেসিডেন্ট বলে তো কিছু নাই। আপনি বলতে পারেন ইউএন এর প্রেসিডেন্ট হতে পারেন, ইউনাইটেড নেশনস এর প্রেসিডেন্ট হতে চান, তাই না? বা আমেরিকার প্রেসিডেন্ট হতে চান, যেটা অর্জনযোগ্য, যেটা একটা সংগঠন আছে যেখানে অর্জন করতে চান। অথবা তাহলে আপনি পৃথিবীর প্রেসিডেন্ট বললে আপনাকে আগে পৃথিবী নামে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, তারপরে এটা প্রেসিডেন্ট হতে পারবে। আচ্ছা, কংগ্রুয়েন্ট অ্যাক্রস ডিপার্টমেন্ট। কংগ্রুয়েন্ট মানে হলো সাম্য আছে, মিল আছে অ্যাক্রস ডিপার্টমেন্ট। এক ডিপার্টমেন্ট করলো কি, যে আমাদের ওই যে দেখবেন যে 1 ডিজিট ইন্টারেস্ট রেট, এই কথা বলতেছিল সরকার অনেক লম্বা সময় যাবত, এখন অনেকটা চলে আসছে। ব্যাংকের রেট হতে হবে 1 ডিজিট, 1 ডিজিটের মধ্যে, মানে 9 এর মধ্যে, তাই তো? শুনেছিলেন কথাটা? আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার বলেছিলেন আগে যে 1 ডিজিটের মধ্যে আসতে হবে। কিন্তু 1 ডিজিটে আসতে হলে কিন্তু কনগ্রুয়েন্ট হইতে হবে, মিল হইতে হবে অ্যাক্রস ডিপার্টমেন্ট। কারণ আপনি এটা বলতে পারেন না যে আমি লোন দিলে লোন থেকে, লোন যে দিয়েছি, তো যাদের কাছে দিয়েছি, মানে যাদেরকে দিয়েছি, তারা আমাকে 1 ডিজিটে ফেরত দিবে, কিন্তু যারা আমার কাছে টাকা রেখেছে তারা ডাবল ডিজিটে পাবে। এটা কি হতে পারে? অর্থাৎ আপনি কারো কাছে, মানে ব্যাংক, এজ এ ব্যাংক, ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, এজ এ ব্যাংক আমি কাউকে টাকা দিয়েছি, সে আমার কাছে টাকা নিয়েছে, তাই তো? তার কাছ থেকে যখন আমি ইন্টারেস্ট নিব, তখন নিব আমি 1 ডিজিটে 4%। কিন্তু যখন আমার কাছে কেউ টাকা রাখবে, তো আমি তাকে 10% হারে, 11% হারে সুদ দিয়ে যাব। এটা কি সম্ভব? না, এটা হতে পারে না। কারণ সম্ভব না, কারণ আমি 4% রেখে এখান থেকে কি আয় করব, যেটা থেকে আমি তাকে 10% দিব? এটা একটা কনগ্রুয়েন্সের ব্যাপার থাকে। লোন দেওয়া, ডিসবার্সমেন্ট দেওয়া এবং নেওয়ার ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু এদের একরকম হইতে হবে, না হলে ওই দুটা মিল না হলে কিন্তু এটা এক্সিকিউটেবল না। ঠিক একইভাবে সেল ডিপার্টমেন্ট টার্গেট করলো যে আমরা 200 প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? ধরতে পেরেছেন কথাটা? স্যার, সেলস ডিপার্টমেন্ট টার্গেট কি করলো, আমরা 200 প্রোডাক্ট সেল করব। কয়শো? 200। কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্ট টার্গেট করলো আমরা 50টা প্রোডাক্ট প্রডিউস করব। হলো? না স্যার, সম্পূর্ণ না। সে 50টাই যদি প্রডিউস করে 200 সেল করবে কেমনে? মার্কেটিং ডিপার্টমেন্ট বললো যে আমরা 2000 প্রমোশন দিয়ে 2000 সেলের ব্যবস্থা করব। লাভ কি? সেলস ডিপার্টমেন্ট টার্গেট হলো 200। স্যার কোন টপিকটা স্যার, পেজ নম্বর স্যার? আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল তাই। 133 পৃষ্ঠায় আচ্ছা ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্টিভস। কোন অবজেক্টিভ হইতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, এর মধ্যে আমরা 1 থেকে 8 পর্যন্ত 8টা পড়েছি, এই অষ্টমটা সম্পর্কে কিছু আলোচনা করছি। আচ্ছা স্যার। অষ্টমটা হলো যে কোনো অবজেক্টিভ হইতে হয়, অবজেক্টিভটা অবশ্যই কনগ্রুয়েন্ট হইতে হয়। কনগ্রুয়েন্ট মানে হলো সামঞ্জস্য, একটার সাথে একটা মিল থাকতে হয়, ঠিক আছে? আচ্ছা, পরের পেজে চলে যান 134। এখানে টেবিল 5.3 তে আছে দ্য বেনিফিট অফ হ্যাভিং ক্লিয়ার অবজেক্টিভস। কোন অবজেক্টিভ, ক্লিয়ার অবজেক্টিভ থাকার কি সুবিধা? এখানে 10টা সুবিধার কথা বলা আছে, আপনারা পড়বেন, ঠিক আছে? এগুলো
অবজেক্টিভ থাকলে ভালো। আমরা তো আগে পড়েছি যে এইম ইন লাইফ, কোনো মানুষের জীবনে এইম না থাকলে কি কি অসুবিধা, থাকলে কি কি সুবিধা, এরকমই অবজেক্টিভ কোম্পানিতে থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা। এটা পরীক্ষা আসতে পারে, তবে সম্ভাবনা কম। তারপরে যেটা আছে নট ম্যানেজিং বাই অবজেক্টিভস। ম্যানেজিং বাই অবজেক্টিভস এটাকে এমবিও বলে, ঠিক আছে? এমবিও, ম্যানেজিং বাই অবজেক্টিভ। কিন্তু ম্যানেজিং বাই অবজেক্টিভটাকে সবাই বলে যে এটা ট্রু ম্যানেজমেন্ট, সবার এইভাবে চলা উচিত, সবাই এইভাবে চলবে। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো এমবিও অ্যাপ্রোচ সবাই ফলো করে না। অর্থাৎ সবাই সবার আগে একটা অবজেক্টিভ সেট করার পরে এই অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য এরপরে প্ল্যান করে যে কেমনে আমি অবজেক্টিভ অ্যাচিভ করব, এবং পরবর্তীতে এক একটা কাজ ইভালুয়েট করে যে আমি কতদূর করতে পারলাম, কতদূর হইলো। তো ওই অনুসারে আবার রিভাইজ করে আবার অবজেক্টিভ মতো এগোতে থাকে। সবার জীবন কিন্তু এরকম না, তাকে সবাই এইভাবেই চলে। হুম, না স্যার। আপনি বুঝতে পেরেছেন মনে হয় আমি যেটা বলতে চাচ্ছিলাম? একটু আগে তো আমরা জি, অবজেক্টিভ সম্পর্কে পড়লাম যে অবজেক্টিভ থাকতে হয়, অবজেক্টিভ এরকম হইতে হয়, অবজেক্টিভ জি স্যার। থাকার অনেক উপকারিতা আছে। এতদূর সত্ত্বেও সবাই কিন্তু অবজেক্টিভ সেট করে জীবন চালায় না, কোম্পানি অবজেক্টিভ ছাড়াই চলতে থাকে। যেমন আমাদের জীবনেরই কোনো লক্ষ্য নাই, জি লক্ষ্যহীন স্যার, জীবন, এই মিল লাইফ এখানে। কোনো এম ইন লাইফ নাই। হয়তো ছোটবেলায় না বুঝে কিছু এম ইন লাইফ ঠিক করছিলাম, বোঝার পরে বুঝছি যে কোনো এম ইন লাইফের দরকার নেই। তো বুঝবান লোক হইলে তো এম ইন লাইফ ঠিক করবে না, কারণ এম ইন লাইফ ঠিক করার প্যারা নেওয়া তো এক কথা, কি হবে জীবনে কে জানে। মানে রাস্তায় চলতেছি, মরে যাবো না বেঁচে ফিরবো জানি না, এখানে আমার এম ইন লাইফ কি? মানে আমাদের দেশের লোকজন যে রাস্তায় যাওয়ার ক্ষেত্রে তবু বলতে পারে যে আমি কোথায় যাচ্ছি, তাও তো ভালো। জ্যামের মধ্যে পড়ে তো লোকজন ভুলে যাওয়ার কথা যে কোথায় যাচ্ছিলাম, কোন দিকে যাব। আমার এক বন্ধু ছিল, তারে বললাম যে সে কোথায় আছো, বলে আমি এখন বসিলা চলে গেছি। আমি বললাম যে কেন, তোর তো আসার কথা ফার্ম গেট, বসিলা কেন? তো যে জ্যামের কারণে যেদিকে ফাঁকা পাইছি ওইদিকে যাচ্ছি, যাইতে যাইতে তো এদিকে জ্যাম, তো গাড়ি বাইক ঘুরাই দিচ্ছে আরেক দিকে, ওইদিকে ঘুরাই দিচ্ছে আরেক দিকে, করতে করতে ফাঁকা রাস্তা দিয়ে দিয়ে সে যেখানে আসার চলে গেছে আরেক জায়গায়। রাস্তায় চলার ক্ষেত্রেও জ্যামের কারণে অবজেক্টিভ সেট করা যায় না, কোথায় যাব, যাওয়ার দরকার যাচ্ছি, যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছি। অবজেক্টিভ সেট করলেই তো জ্যামের মধ্যে পড়তে হয় জি স্যার। নাকি? আমার বন্ধুটা কোনো জ্যাম পয়েন্ট নাই কেন, বলেন তো দেখি? ফাঁকা যেদিকে দেখছে সেদিকে চলে গেছে। সুতরাং এখানে কোনো অবজেক্টিভ নাই, নো অবজেক্টিভ নো জ্যাম, নো প্যারা। তো অবজেক্টিভ সেট করলেই তো ঝামেলাগুলো শুরু হয় যত। সুতরাং চলুক না, মানে এই এমবিএ হচ্ছে এমবিএ, যেখানে চাকরি হলে চাকরি, খাওয়ার হলে খাবো, না খাওয়ার হলে খাবো না, বেশ জীবন তো সুখের। এখন এই সুখের আশায় অনেকে কোনো অবজেক্টিভ সেট করে না, কিন্তু তারপরে তো চলে। তো এই চলার এই ম্যানেজমেন্ট গুলোর কি নাম? মানে এই যে জীবন চলার যে ম্যানেজমেন্ট, তো অথবা কোম্পানি চললে তো একটা ম্যানেজমেন্ট নাম নাম তো দিতে হবে। জি স্যার। এই নাম, এটার নাম কি? আমরা বলছি যে এমবিও খুব পপুলার, যে ম্যানেজমেন্টের বেসিক হলো আগে অবজেক্টিভ সেট করেন, তারপরে সবকিছু হবে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এখানে আমরা কি বলেছি, সবার আগে কাজ কি? আগে ভিশন মিশন ঠিক করে, তারপরে সবকিছু হবে। এটাই এক নম্বর। সবকিছুর শুরু হলে, ম্যানেজমেন্টের শুরুই হলে অবজেক্টিভ দিয়ে। তো এখন বলেন, এক ধরনের ম্যানেজমেন্টের কথা আমরা ইদানিং শুনতেছি, এমবিও, যেটা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এমবিও। এর জি স্যার। বাইরেও আরো কিছু অবজেক্টিভ, কিছু ম্যানেজমেন্ট আছে। এটার নাম হলো নট ম্যানেজিং বাই অবজেক্টিভস। নাম তো দেওয়া যাচ্ছে না, কারণ কেউ তো ইয়ে নাই, মানে কি বলবো, সরল রেখার তো একটা নাম আছে, বক্ররেখার কি নাম দিব বলেন? সরলের বাইরে যা সবই বক্র। সত্য তো সত্যই, সত্যের বাইরে সবকিছুকে এক নামে রাখা যায় মিথ্যা। এই জন্য অন্য ধরনের অবজেক্টিভ যার নাই এরকম, বা তারপর ম্যানেজমেন্ট আছে, তারপর তো জীবনে কিছু ম্যানেজমেন্ট আছে, তাই না? জি স্যার। কিছু ম্যানেজমেন্ট চলে। তো এই ম্যানেজমেন্ট গুলোকে আমরা বলছি নট ম্যানেজিং বাই অবজেক্টিভস। এর মধ্যে চারটা কথা এখানে আছে: ম্যানেজিং বাই এক্সট্রাপোলেশন, ম্যানেজিং বাই ক্রাইসিস, ম্যানেজিং বাই সাবজেক্টিভস, ম্যানেজিং বাই হোপ। ইনফ্যাক্ট বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এই নট ম্যানেজিং বাই অবজেক্টিভ পছন্দ করে। আমি বললে হয়তো ক্রিটিসিজম হয়ে যায় কিনা, আমাদের জগন্নাথ হোক, এরকম প্রতিষ্ঠানগুলো হোক, বড় বড় প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি, সেই প্রতিষ্ঠানগুলোতে দেখবেন যে অ্যানুয়াল কোনো টার্গেট অবজেক্টিভই নাই, লং টার্ম কোনো গোল অবজেক্টিভ নাই। কি আছে? রুটিন ওয়ার্ক চলতেছে, ঠিক আছে?
রুটিন ওয়ার্ক চলতে থাকে। টিপিক্যাল অর্গানাইজেশন বলছে, অবশ্যই এখন অনেক উন্নতি করতেছে, আমাদের জগন্নাথ উন্নতি করছে। তবু শুনেছিলাম হ্যাকেপ যখন আসছিল, ওরা সবার আগে এসে আমাদের ডিপার্টমেন্টে এসে বললো যে আমাদের একটা ভিশন হওয়া দরকার, একটা মিশন হওয়া দরকার। ভিশন কি জিনিস, মিশন কি জিনিস আমাদেরকে বলতেছে। তবে আমরা আমরা তো এগুলোরই লোক, তো আমরা খারাপ বুঝতেছিলাম না, কিন্তু আমার মনে হয় যিনি বোঝাতে চাচ্ছিলেন উনি সবটুকু বুঝতে পারছিলেন না মিশন মিশন বলতে কি জিনিস বোঝাতে যাচ্ছে, কারণ উনি অন্য ফ্যাকাল্টি ছিলেন, ফলে একটু মনে হয় সমস্যা হচ্ছিল। এনিওয়ে, তারপরে একটা চেষ্টা তো আমরা দেখেছি। চেষ্টাটা হলো এই ভিশন মিশন থাকতে হবে, আর ওইটাকে অ্যাচিভ করার জন্য আমাদের সব কার্যক্রম হতে হবে। তো এটা হলো ম্যানেজিং বাই অবজেক্টিভ। সেট করার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় সেট হচ্ছে, হয়েছে। আরো কিছু গোলও আছে যে আমরা এই 10 বছর পরে এখানে যেতে চাই, 5 বছর পরে এই জায়গায় যেতে চাই ইত্যাদি। তবে পপুলার কোনটা? পপুলার হলো ম্যানেজিং বাই ক্রাইসিস, ম্যানেজিং বাই এক্সট্রাপোলেশন। যে ক্রাইসিসে পড়বে তো ওইটা ম্যানেজমেন্ট হবে। আচ্ছা বলেন, এখন আজকে সকালে শুনলেন আমাদের প্রতিষ্ঠানে আগুন লেগে আছে দরজায়, পুরো প্রতিষ্ঠানে বিদ্যুৎ বন্ধ, শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে, বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেট বন্ধ, সব বন্ধ। এখন কি আপনি ওই যে একটা ভিশন সেট করেছিলেন, আমরা এই বছর না 2 বছর পরে ইয়েতে যেতে চাই, পৃথিবীর মধ্যে 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের নাম থাকবে, আমাদের ওই কথা মাথায় থাকবে? তো ভাই আগে আগে বেঁচে নিই, আগুন নিবানো যায় স্যার ওটাই। আগে আগুনটা নিই ভাই, মানে অন্তত ক্লাসটা অ্যারেঞ্জ করি, হরতাল লেগে গেছে, ছাত্রলীগ শুরু করছে এটা, ওই শুরু করছে এটা, আমরা অন্তত আগে চালায় নিয়ে যাই। তো তখন ম্যানেজিং বাই ক্রাইসিস, তাই না? আপনি এখান থেকে চিন্তা করছেন আপনি যাত্রাবাড়ি যাবেন, তো যাত্রাবাড়ি যাওয়ার পথে দেখলেন যে পথে গোলাগুলি শুরু হয়ে গেল। এখন আপনি যাত্রাবাড়ি যাওয়ার জন্য সোজা হাঁটা শুরু করবেন, না চিন্তা করবেন যে আগে যান বাঁচাই, বায়ে যাই, ডানে যাই, যেদিকে যাই? যান বাঁচানো খরচ স্যার। তো যান বাঁচানো ফরজ, সুতরাং আপনি বায়ে যাবেন, ডানে যাবেন, কবলে ভাই ভাই এদিকে যান কেন, যাত্রাবাড়ি তো ওইদিকে। আপনি কি বলুন, পাগল নাকি? আগে যান বাঁচাই, যাত্রাবাড়ি পরে পাওয়া যাবে। তো আমাদের যেহেতু ক্রাইসিস ক্রাইসিস অনেক বেশি, সুতরাং ম্যানেজিং বাই ক্রাইসিস আমাদের দেশে পপুলার। মনে হয় কথাটা বুঝতে পেরেছেন না? ম্যানেজিং জি বাই স্যার। ক্রাইসিস। স্যার আরেকটা দেখেন তো লাস্ট যেটা আছে, ম্যানেজিং বাই হোপ, এটাও তো বোঝার কথা, আশায় জীবন ধারণ করা। কিছু জি নাই স্যার। ক্রাইসিস, কিন্তু আশা তো আছে জীবনে, নাকি আশাই নাকি জীবনে বাঁচার, আশা জীবনের ভেলা নাকি, অনেক কথা শুনেছিলাম আগে ছোটবেলায়, আশায় মানুষ বেঁচে থাকে ইত্যাদি ইত্যাদি, আশা নিয়ে বেঁচে থাকে। কিছুই যেহেতু নাই, আশা তো আছে, আশা নিয়ে বেঁচে থাকে। তো এর বাইরে দুইটা আছে, যেটা এক্সট্রাপোলেশন আর হলো সাবজেক্টিভ। সাবজেক্টিভ ব্যাপারটা খুব সুন্দর, মানে অবজেক্টিভ হলো যেটা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, অবজেক্টিভ আর সাবজেক্টিভের মধ্যে পার্থক্য। অবজেক্টিভ হলো ডিফাইন, ক্লিয়ারলি ডিফাইন, এটা সংখ্যা এটা। স্যার অবজেক্টিভ বলতেছি। আর সাবজেক্টিভ হলো জি স্যার। যেখানে অনেক অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে। ঠিক আছে, এটা এইভাবেও হইতে পারে, ওইভাবেও হইতে পারে। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন আপনি জি স্যার। আহ, খেয়ে পরে বাঁচতে চাই ভাই, এটা হলো একটা সাবজেক্টিভ। ম্যানেজিং বাই সাবজেক্টিভ মানে খেয়ে পরে বাঁচার জন্য তো আপনি এইটা খেয়েও বাঁচতে পারেন, ওটা খেয়েও বাঁচতে পারেন, আর কাপড় চোপড় এটা পড়তে পারেন, ওটা পড়তে পারেন, যা ইচ্ছা পড়েন। কিন্তু অবজেক্টিভ কিন্তু এরকম না, অবজেক্টিভ হয় সাধারণত ডিফাইন, আগে তো বলেছি অবজেক্টিভ কেমন হইতে হয়, তাই না? আর এখানে ম্যানেজিং বাই সাবজেক্টিভ বেশ ক্রিটিক্যালি, মানে সে ডিফাইন করে এই এমন ভাবে যে এটা অনেক ভাবেই সম্ভব, অনেক কিছু দিয়ে এটা হইতে পারে, গোল অ্যাচিভ করা যেতে পারে। এক্সট্রাপোলেশন হলো, যেহেতু পড়েন তো এক্সট্রাপোলেশন শব্দটা বুঝে নাকি? এক্সট্রাপোলেশন কিন্তু ম্যাথে অনেক পপুলার, ইন্ট্রাপোলেশন এক্সট্রাপোলেশন অনেক পড়েছেন। তারপরে এখানে কি লিখেছে, অ্যাডহারেন্স টু দ্য প্রিন্সিপাল দ্যাট ইফ ইট ain't broke don't fix it. The idea is to keep on doing the same thing in the same ways because things are going well. সুন্দর না বিষয়টা? জি স্যার। এখানে কোনো গোল নাই, এখানে কোনো লক্ষ্য নাই, এখানে সাবজেক্টিভ অবজেক্টিভ ক্রাইসিস কোনো গোল নাই। কথা হলো ভাই যেভাবে আছে এইভাবেই থাকবে। ঠিক আছে ভাই, আপনি প্রত্যেকদিন সকালে উঠে হাঁটেন, কি উদ্দেশ্য আপনার? ভাই সকালে হাঁটি এই জন্য হাঁটি। তো কেন দৌড়ান না কেন? কেন দৌড়াবো বলেন? আমি হাঁটছি, হাঁটি, মানে অর্থাৎ সে যে যা করছে তাই করতে থাকবে, জি এর স্যার। কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, বিচার বিবেচনা নাই। বিচার বিবেচনা একটা, আমি যা করছি তা করতে থাকবো, অন্য কিছু করতে হলে আমাকে বুঝায় বলতে হবে। ঠিক আছে,
মানে আমি এভাবেই চলবো, চেঞ্জে বিশ্বাসী না এই লোক, ঠিক আছে? এই লোক চেঞ্জে বিশ্বাসী না, সে অন্য কিছুর কারণ বুঝতে পারলে তখন এটা ব্যবহার করে, ওটার জন্য যায়, আদার দেন সে এইভাবেই চলতে থাকে। তো ওটাই বলছে যে আমি এটা করব যেহেতু এটা করতে কোনো সমস্যা হচ্ছে না, যদি সমস্যা হয় তাহলে আমরা অন্য কিছু করবো। আচ্ছা, এইগুলো আপনি শর্ট নোট হিসেবে শিখে রাখবেন, আমার মনে হয় পরীক্ষা যদি আসে তো 1-2 নম্বর জন্য আসতে পারে। হোয়াট আর দ্য ম্যানেজিং বাই, নট ম্যানেজিং বাই অবজেক্টিভস, ঠিক আছে? কিন্তু এই চ্যাপ্টারের বিষয়বস্তু হলো টাইপস অফ স্ট্র্যাটেজিস 134 এ পেয়েছেন, টাইপস অফ অবজেক্টিভ। জি স্যার। হ্যাঁ, কিন্তু এটা 136 নম্বর পৃষ্ঠায় ডিটেইল দেওয়া আছে, যদি বা এটাই সবকিছু না, এখানে 11টা স্ট্র্যাটেজির কথা বলা আছে 136 পৃষ্ঠায়, আরো 6টা স্ট্র্যাটেজি আছে, সরি আরো 5টা স্ট্র্যাটেজি আছে, সব মিলে 16টা স্ট্র্যাটেজি হবে। 5টা স্ট্র্যাটেজি কোথায় আছে আমি একটু বের করে দেখাই। হ্যাঁ, 5 জেনারেট স্ট্র্যাটেজি 149 পৃষ্ঠায়। 138 পৃষ্ঠায় একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে টেবিল 5.4 অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস ডিফাইন্ড এন্ড এক্সাম্পলিফাইড, এখানে 11টা আছে। আর মাইকেল পোর্টারস 5 জেনারিক স্ট্র্যাটেজিস, এটা আছে 149 পৃষ্ঠায়। তো এগুলোর এই 6টার স্ট্র্যাটেজি, এগুলোর কোনো নাম দেওয়া হয় না। এই 11টা স্ট্র্যাটেজির তো নাম আছে, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, হরাইজন্টাল ইন্টিগ্রেশন, মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিলেটেড ডাইভার্সিফিকেশন, আনরিলেটেড ডাইভার্সিফিকেশন, রিট্রেঞ্চমেন্ট, ডাইভার্সিচার, লিকুইডেশন। এই 11টা স্ট্র্যাটেজি এই অল্টারনেটিভ স্ট্র্যাটেজি হিসেবে 5.4 টেবিলে দেওয়া আছে। কিন্তু এর বাইরেও আরো 5টা স্ট্র্যাটেজি আছে, কিন্তু 5টা স্ট্র্যাটেজির নাম সুন্দর, সেটা কি? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, ঠিক আছে? এই হলো 16টা স্ট্র্যাটেজি। খুঁজে পেয়েছেন 16টা? 136, 149, 50। আপনি এক কাজ করেন, 50-এ চলে যান সরাসরি, টাইপ এখানে লেখা তো সামারি করা আছে 50 পৃষ্ঠায়, ছবি দিয়ে। ছক আর ফিগার তো মনে থাকে সহজে, তো ফিগার আর এটাই খেয়াল করেন। পেয়েছেন সবাই? জি স্যার। 11টা স্ট্র্যাটেজি কোথায় আছে, পেজ কততে? 136 আছে, তারপর হচ্ছে 149, তারপরে স্যার 150। 49 বলে যান, 50-ই দেখেন, এখানে তো একটা ফিগার দেওয়া আছে, ফিগার 5.3। জি স্যার। এই ফিগারটা মনে রাখলেই হবে, ঠিক আছে? ফিগার এবং টেবিল, এর বাইরে তো পড়াশোনা তো আছেই, বুঝতেই পারছেন, অনেক পড়াশোনা, অনেক কথাবার্তা। কিন্তু ইনশাল্লাহ আমরা আজকে আর এটার দিকে মানে এর মাথায় ঢুকতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, জি ঠিক স্যার। আছে? তবে তো আমি আজকে ক্লাসে একটু আর্লিয়ার শুরু করতে চেয়েছিলাম শুধু এই জন্যই যে এই 11টা স্ট্র্যাটেজি মানে এক সিটিং এ শেষ করতে পারলে ভালো, কিন্তু এনা হলে যেটা হয়, মানে এক সিটিং এ 11টা করতে না পারলে বুঝতে কষ্ট হয়ে যায়, মানে একটার সাথে আরেকটা বুঝতে মিল অমিল বুঝতে কষ্ট হয়ে যায়, বুঝা গেছে? একটু পরে মনে হইতে থাকে এখন যা পড়ছি ওই দিনে তো কত ক্লাসে তাই পড়ছিলাম, মানে আগের ক্লাস বা আগে পড়াশোনার সাথে এটা তখন আর মিলানো যায় না। এই জন্য 11টা স্ট্র্যাটেজি একটা ক্লাসে পড়া খুবই দরকার। তো তারপরে পারবো ইনশাল্লাহ, 1 ঘন্টা হলেও পারবো ইনশাল্লাহ। আহ আমরা একটা ক্লাস কি করতে পারি কালকে কি বার? সোমবার কালকে স্যার। কালকে ক্লাসটা করতে পারি, একটা ক্লাস? স্যার আমাদের স্যার আরেকটা ক্লাস দিবে আর কি, ম্যামের একটা ক্লাস মিস হয়েছিল, তো ওইটা কখন দিবে স্যার এটা এখন টাইম বলে নাই, বলছে যে মানে এই উইকে দিবে। ম্যাম বলতে কে? শামসুন্নাহার ম্যাম। ম্যাম অসুস্থ ছিল আর কি, একটা ক্লাস নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ম্যাম যদি সকালে দিয়ে দেন তাহলে তো উনি নিলেন, যদি না দেন তাহলে ইনশাল্লাহ ক্লাসটা আমি সকালে নিতে যাচ্ছি। আমার মনে হয় আমার জন্য স্কেডিউল থাকলো, ক্লাসটা ম্যাডাম নিতে চাইলে আমারটা অফ চলে গেল, আদার দিন আমার ক্লাসটা হবে, কি জি বলেন? তো কবে স্যার, কবে হবে স্যার? ওই কালকে সকালে 7টায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, 7টায় তাড়াতাড়ি স্যার আসতেছেন একটা স্যার। 7টায় নিলে স্যার ম্যাম এত সকালে দিবে না, ম্যাম হয়তো বিকালে বা সন্ধ্যার দিকে দিতে পারে। ও সুন্দর, তাহলে তো ঠিক আছে, আমার ক্লাসটা তাহলে ডিফারেন্ট হয়ে গেল। মানে আমার উদ্দেশ্যটা কিন্তু আজকে পুরা হয়নি পুরোপুরি, এই দুইটা কারণ, একটা হলো যে এই যে আরিফ মাত্র আসছেন, আরিফ আসছেন, আর একজন তো অফিসে চলে গেছেন, তো অফিসে চলে গেছেন উনি, ইফরাত অফিস থেকে এসে হয়তো দেখবেন, কিন্তু হয়তো সুযোগ আছে ওনার, হয়তো পরে দেখে নিলে হবে ভিডিও। কিন্তু আমরা
এই 11টা এক সিটিং এ লিস্ট করতে চাই। আমার মনে হয় 7টার জায়গায় আমরা আরেকটু বাড়িয়ে দিই, তারপর আপনারা ক্লাস শুরু করেন সময় মতো 7:30টায়। জি স্যার 7:30 ঠিক আছে স্যার। ঠিক আছে, 7:30 থেকে 8:30, 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা কিন্তু আমার লাগবে, বাকিরা প্রতিশ্রুতি চাই। দেখি মারুফ কি বলেন? জি স্যার, আমার তো কোনো সমস্যা নেই স্যার, সকাল হইলে তো স্যার আমার জন্য অনেক ভালোই হয়। তাহলেই হয়। সোহাগ? আচ্ছা ঠিক আছে। সোহাগ ঠিক আছে। জি স্যার। আর কামরুল? জি স্যার। ঠিক আছে, আপনার তো ঠিক আছে। আরিফ, আরিফ তো আসছেন, আরিফ বলেন। আরিফ কি মনে কষ্ট যে গেস্ট হিসেবে কেন আসলেন? সবাইকে কো হোস্ট বানিয়ে দেওয়া হয়েছে, মর্যাদা উন্নত দেওয়া হয়েছে, আরিফকে দেওয়া হয় নাই সেই মর্যাদা। দিয়ে দিচ্ছি আপনাকে স্যার কো হোস্ট বানিয়ে, অসুবিধা কি? স্যার এখন তো স্যার ক্লাসই শেষ। না কিন্তু উত্তর দিচ্ছেন না কেন আরিফ? আরিফুল ইসলাম সনি। জি স্যার, আছি স্যার। আমি বাইরে আছি তো স্যার, এই জন্য আর কি অনেক শব্দ স্যার। কিন্তু আপনি রাজি আছেন কিনা কবুল বলেন। স্যার, কালকে ক্লাস? জি জি। স্যার আমি ক্লাসে 9টার সময় ঢুকতে পারবো স্যার। কি আজীব কথা, একজন চলে যাবে 9টার আগে, আরেকজন 9টার সময় এসে। ওই সময় তো আমাদের ক্লাস শেষ। 9টা কেন? আপনি কোথায় থাকেন, কোথায়? মানে স্যার আমি বাসাতেই থাকি। ওখান থেকে বের হয়ে ঢাকায় আসতে আসতে 9টা বেজে যায়? না স্যার, বাসা থেকে আমার আবার দোকানে আসা লাগে তো স্যার, ওই কয়টায়? দোকানে আসতে আসতে 9:45 9টা বাজে স্যার। তখনই ক্লাসটা আর কি করা করতে যায় আর পারবো। কি তখন। জি স্যার, এই যে আজকে যেমন ঢুকছি স্যার এই টাইমে স্যার। আচ্ছা, আপনার জন্য তাহলে খুব ভালো নিউজ নাই, কারণ আমরা মনে হয় না 9টার পরে আর সময় থাকতে পারবো, তাই না? অন্যরা কি বলে? আমরা কি ক্লাসটা পিছিয়ে দিব? স্যার সবাই যেটা বলে স্যার সেটাই, দিলে কিন্তু স্যার সকালে দিলে তো স্যার সবার ভালো হয়। সকালটা হইলেই সবচেয়ে ভালো হয়। আচ্ছা। ভালো হয় স্যার। এখন সবার যেটা হ্যাঁ এখন আবার সবার যেটা অনেকে স্যার ইজি হয় অফিস ওইটাই। টফিস থাকে আর কি স্যার, জব টব হ্যাঁ, অফিস মানে অফিস থাকবে। আমার মনে হয় আরিফুল কালকে চেষ্টা করেন একটু আর্লিয়ে চলে আসতে, যদি হ্যাঁ সেট করা যায়। জি স্যার, চেষ্টা ঠিক করবো আছে, স্যার। সেটাই। তাহলে আমরা 7:30টায় schedule দিয়ে রাখছি আগামীকাল। ওকে, জি স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার খুব ভালো হয় যদি আমার জন্য সহজও হয়, আপনারা যদি যদি টেবিল 5.4 এবং এবং এই ফিগার 5.3 একটু বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা বুঝতে পারেন। আপনি যা চেষ্টা করবেন এটা আমার জন্য আমার হেল্প হিসেবে থেকে যাবে। ধরতে পেরেছেন কথাটা কি বলতে চেয়েছি? হ্যাঁ, স্যার 5.4 আর 5.3 হুম হুম। আপনার 5.4 এবং ফিগার 5.3, টেবিল 5.4 এবং ফিগার 5.3 আপনার একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। বলতে এতটুকু যে এখানে এই টেবিলটাতে কি আছে, কি কি জিনিস আছে, এর মধ্যে কি বলতে যাচ্ছে, আপনি যা বুঝতে পারেন। বাকিটুকু তো আমরা ক্লাসে ইনশাআল্লাহ দেখে দিব। ওকে, জি স্যার। হুম, ঠিক আছে। আমার মনে হয় বেস্ট অফ লাক, অনেক সময় হয়ে গেল আমাদের আজকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।